পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো রান্নাঘর নিয়ে। একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট অথবা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্সের ক্ষেত্রে রান্নাঘরকে কিভাবে সবচেয়ে কার্যকরী উপায়ে ডিজাইন করা যায় সে নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের অতিথি স্থপতি ডক্টর মারুফ হোসেন, যিনি আর্কডেন কনসালটেন্টসের প্রধান স্থপতি। স্যার, স্বাগত আপনাকে। স্যার, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে রান্নাঘরের প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে অনেক ধরনের দ্বিধা কাজ করে অনেকের মধ্যে। তো এর নিশ্চয়ই একটা অপটিমাম সলিউশন আছে, এবং এখনকার সময়ে আমরা দেখছি যে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্সের ক্ষেত্রে কিচেনটাকে একটু বড় করার প্রবণতা তৈরি হয়েছে। আবার অ্যাপার্টমেন্টে যেখানে আসলে জায়গা কম সেখানে ছোট কিচেনকেও অনেক এফিশিয়েন্টলি অনেকে ডিজাইন করছেন। তো এর যে বেসিক যে কনসেপ্ট সেটা আসলে কি? আমরা তো জানি যে আধুনিক কিচেন ডিজাইনের ক্ষেত্রে যে ফাংশনালিটিটাকে প্রায়োরিটি দেওয়া হয় আর কি। সেক্ষেত্রে আমাদের আসলে কিচেনে যে কাজগুলো থাকে মোস্টলি স্টোরেজ রাখা, প্রিপারেশন করা, দেন হচ্ছে এটা রান্না করা আর কি। তো এই মেইন তিনটা ফাংশনকে কেন্দ্র করে আসলে কিচেন ডিজাইন করা হয় আর কি। তো এটা হয়তো বড় একটা, যদি আমাদের সিঙ্গেল ফ্যামিলি অ্যাপার্টমেন্ট থাকে তো বাসা যে গৃহিণী যিনি থাকেন উনি প্রায়োরিটি দেন যে এখানে যেন খুব স্পেশাস হয়, ওনার মুভ করতে ইজিয়ার হয়, এবং জেনারেলি দেখা যায় কি যে ওনাদের সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকে। তো এই দুইজনের মুভমেন্টের জন্য একটু বেশ স্পেস দরকার হয়। তো সিঙ্গেল ফ্যামিলির ক্ষেত্রে আবার হয়তো দেখা যায় যে সিঙ্গেল ফ্যামিলিতে হয়তো যদি অকেশনালি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে অনেক রান্নার প্রয়োজন হতে পারে। তো এই সব কিছুকে প্রায়োরিটি দিতে গেলে দেখা যায় তারা একটা স্পেস বেশি চায়। বাট বেসিক আসলে তিনটা ফাংশনই, মানে আমাদের আধুনিক যদি আমরা কিচেন যেগুলো বলি, একটা হচ্ছে স্টোরেজ, একটা হচ্ছে আমার প্রিপারেশন, আর একটা হচ্ছে কুকিং আর কি। ঠিক আছে, সো এখান থেকে হয়তো আমাদের যে কিচেনগুলা ডিজাইনগুলা আসলে ইভলভ করছে আর কি। তো ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে দেখা যায় তারা খুব অল্প স্পেসের ভেতরে তারা এই তিনটা জিনিসকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে আর কি। ইভেন আমি দেখেছি আসলে অনেক সময় কন্ডোতে বা স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে একটা সিঙ্গেল ক্যাবিনেটের উপরে এই তিনটা জিনিসকে অ্যারেঞ্জ করা হয়, স্টোরেজ, কুকিং অ্যান্ড হচ্ছে প্রিপারেশন। অন্য যে বাসাগুলো আছে ছোট বাসাগুলো সেখানেও হয়তো এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা হয়, বাট হয়তো একটু কষ্ট হয় আর কি। বাট তারপর ওই বেসিক তিনটা জিনিস রেখেই ডিজাইন করা হয়। কিন্তু এখন হচ্ছে যে আমাদের যারা বড় অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন তাদের কিছু প্রায়োরিটি থাকে, তো নিজের বাসা হয়তো অকেশনালি প্রোগ্রাম করে, পার্টি করে, তো তখন হয়তো তার দেখা যায় এই পেন্ট্রি স্পেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে খাবারটা সার্ভ হয় আর কি। তো এখন ওনারা এটাকে কনসিডার করে দেখা যায় কিচেনটাকে দুই ভাগ করে ফেলছেন আর কি, যে একটা হচ্ছে ওপেন কিচেন আর একটা হচ্ছে ক্লোজড কিচেন। ক্লোজড কিচেন বেসিক্যালি আমাদের যে ট্র্যাডিশনাল ফুডসগুলো, যেটা আসলে প্রচুর অয়েল অ্যান্ড স্পাইসেস থাকে, ওইগুলাকে রান্না করার জন্য ক্লোজড কিচেনটা ইউজ হয়, যাতে স্মেলটা যেন ভেতরে না আসে। আর ওপেন কিচেনটাতে হালকা রান্না প্লাস বেসিক্যালি ওখানে সার্ভিংটা হয় আর কি। আর দেখা যায় যে হয়তো সকালের নাস্তাটা অনেকে এখানে করে আর কি। তো এই ওপেন কিচেন এবং ক্লোজড কিচেনের কনসেপ্টটা আসলে রিসেন্টলি ইভলভ করেছে, এবং এটা আসলে মানুষের প্রয়োজনই করেছে। স্যার, কিছু টেকনিক্যাল ডিটেলস আপনার কাছ থেকে জেনে নিব, তবে কিচেন ট্রায়াঙ্গেলের বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন, যে কোনো কিচেনকে এফিশিয়েন্টলি ডিজাইন করার ক্ষেত্রে সেটা কিভাবে আসলে ইম্প্যাক্ট করে। মেইন স্টোরেজ যেটা জেনারেলি আমরা দেখা যায় ফ্রিজ ইউজ করি, যেখানে আমরা খাবারগুলোকে রাখি, অথবা কেউ হয়তো ফ্রেশ খাবার নিয়ে এসে অল্প সময়ের জন্য রাখতে পারে আর কি। তো এর ভিতরে আবার দুই ধরনের খাবার থাকে, একটা হচ্ছে কাঁচা যেগুলা মাংস বা সবজি এগুলো, আরেকটা আছে কিছু যে আমাকে অতটা না, মানে ওইটা ড্রাই হিসেবে আমরা স্টোর করতে পারি আর কি। তো এইগুলা একটা দেখা যায় এগুলো আমরা এমন একটা স্পেসে করি যেখানে হয়তো আমাদের ডিরেক্ট ভেন্টিলেশন থাকা দরকার, ডিরেক্ট না থাকলেও চলে, ইভেন সানলাইটও অতটা প্রয়োজন হয় না। সেই জায়গাটা আমরা হচ্ছে স্টোরেজটাকে রাখতে পারি। এরপরে হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা জানি যে আমাদের ওয়াশ এরিয়াটা যেহেতু এটা অলওয়েজ ওয়েট থাকে, সো এটা শুড বি ভেন্টিলেটেড, এবং এখানে যেন প্রপারলি আলো আসে আর কি। দেন এরপরে আসছে যে এই যে ওয়াশ প্লাস প্রিপারেশন করতে গেলে আমরা দেখা যায় খুব
ধারালো নাইফ ইউজ করি আর কি, শার্প নাইফ। এগুলো দেখা যায় যদি আমি প্রপার আলো না থাকে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো প্রিপারেশন এরিয়াতে যেন আমার আলোটা আসে আর কি। এরপরে আমি যখন কুকিং এরিয়াতে আসব, কুকিং এরিয়াতে আসলে আমার কুকিংয়ে দেখা যায় কি আমাদের রান্নার জন্য অনেক ধরনের স্পাইসেস অনেক কিছু লাগে। তো কুকিংয়ের জায়গাটার আশেপাশে যেন একটু জায়গা থাকে যাতে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওগুলো নিয়ে আবার সেটা রান্নায় ইউজ করতে পারি। আবার অনেক সময় রান্নার সময় দেখা যায় আমাদেরকে এই পাত্র চেঞ্জ করতে হচ্ছে বা পাত্র রাখতে হচ্ছে। তো ওই জন্য কুকিংয়ের দুই পাশে স্পেস থাকতে হবে। এবং কুকিংয়ের ক্ষেত্রে যে আমাদের যে স্মোকটা তৈরি হয় এটাকে অবশ্যই আমাদেরকে এক্সজস্ট করতে হবে, বাইরে রিলিজ করতে হবে আর কি। সেটা আমি হয়তো হুডের মাধ্যমে করতে পারি অথবা অ্যাডিশনাল ফ্যান আমি যদি ইনস্টল করে সেটাকে করতে পারি। তাহলে যেটা হয় যে স্মেল, আমাদের যেহেতু খাবার অনেক স্মেলি, সেটা ঘরের ভেতরে আসে না আর কি। আইডিয়ালি আমরা স্টোভটা এমন জায়গায় পজিশন করি যেটা আসলে উইন্ডো থেকে কিছুটা দূরে, এবং সেটাকে আসলে এক্সস্ট ফ্যান বা হুডের মাধ্যমে বা চিমনির মাধ্যমে এর স্মোকটাকে এক্সস্ট করা হচ্ছে, এবং সিঙ্কটা বা ওয়াশিং ফ্যাসিলিটিটা রাখা হচ্ছে উইন্ডোর সাথে প্যারালাল করে। তো মহিলাদের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন দেখা যায় অনেক সময়, এবং তারা আসলে অনেকেই বলতে চেষ্টা করেন যে চুলাটা জানালার পাশে হলে ভালো হয়, যেটা আসলে আমরা জেনে এসেছি যে আইডিয়াল না। এটা কেন আইডিয়াল না সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। এটা আসলে দেখা যায় কি যে যখন রান্না করে মহিলারা প্রেফার করে সেখানে লাইট থাকুক, ডিরেক্ট লাইট থাকুক। তো আমাদের এক ধরনের ধারণা আছে যে ভেন্টিলেশনের মাধ্যমে যদি এয়ার ফ্লো হয়, যদি বার্নারে আগুন থাকে সেটা হয়তো ছড়া যেতে পারে, ভেতরে আসতে পারে আর কি। আরেকটা বিষয় বলি, সেটা আমার অবজারভেশন আর কি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি কিচেনে যখন অ্যাপার্টমেন্ট তৈরি হয় কিচেনে একদম স্ল্যাব দিয়ে দেওয়া হয় ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেটের জন্য। স্ল্যাব দিলে হ্যাঁ সুবিধা আছে যে আমি যদি ক্যাবিনেট নাও করি আমি একটা প্ল্যাটফর্ম পাই যার উপরে আমি জিনিসপত্রগুলো রাখতে পারি। কিন্তু আমি যদি মনে করি না আমি এখানে ক্যাবিনেট করব, সেক্ষেত্রে আসলে স্ল্যাবটা না দেওয়াটা ভালো। এখনকার আমাদের লাইফস্টাইল যেমন যে সব সময় আমাদের খুব ভারী রান্না বান্নার জন্য কিচেনে যাওয়াটা প্রয়োজন হচ্ছে না। সকালে আপনি অফিসে যাওয়ার সময় হয়তো 2 পিস পাউরুটিতে একটু জ্যাম মাখিয়ে খেয়ে বের হয়ে আসবেন, সেক্ষেত্রে হয়তো আপনার ডাইনিং টেবিলেও বসার প্রয়োজন হচ্ছে না। আপনি প্রেফার করছেন ওপেন কিচেনের একটা কাউন্টার, ভেতরে আপনি আপনার নাস্তাটা প্রিপেয়ার করতে পারছেন এবং সামনে হয়তো একটা হাই টুলে বসে খাবারের কাজটা সেরে নিচ্ছেন। তো অনেকে এটা পছন্দ করেন, এবং যারা নতুন বাসা বা ফ্ল্যাট তৈরি করছেন তারা হয়তো সেটা মনে মনে আশাও করছেন যে এরকম একটা কিচেন নিজেদের বাসায় রাখবেন। কিন্তু বাস্তবে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিচেনের এরিয়াটা ছোট এবং সেখানে আসলে ডেডিকেটেডলি আলাদা করে ড্রাই কিচেন করা যাচ্ছে না, যেটা আছে সেটা একটাই। এবং সেটার মধ্যে যদি ওপেন কিচেনের সুবিধা রেখে ভারী রান্নাবান্নার সময় সেটাকে আবার বদ্ধ রাখতে চাই, সেরকম কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? কিচেন যদি মানে ওপেন হয় সেটা আসলে ডাইনিং স্পেসের সাথে এটার যে স্পেটিয়াল কানেকশনটা বেটার হয়। এবং দেখলাম যে কিচেন থেকে আলো অনেক সময় ডাইনিং পর্যন্ত চলে আসে। তো এই জন্য ছোটো কিচেন হলে এখানে দরজা দিয়ে এটাকে ক্লোজ না করে বরং এটাকে ওপেন রাখলে প্রয়োজনে আমি এখানে স্লাইডিং ডোর ইউজ করতে পারি, যে আমি দরকার হলো স্লাইডিং ডোরটা খুলে রাখলাম। আবার স্লাইডিং ডোরটা এমন না হইতে হবে যে সলিড ডোর না হলেও চলে, এখানে গ্লেজিংটা ইউজ করতে পারি। তো ওইটা হলে যেটা যে আমার গ্লাস থেকে আমার আলোটা চলে আসতে পারে। আরেকটা হচ্ছে যে আমি যখন স্লাইডিংটা সরাই রাখতেছি পুরো এটা কিচেনটা আসলে পার্ট অফ দ্য ডাইনিং হয়ে যায় আর কি। সো এই ক্ষেত্রে আমার ছোটো কিচেনে হলেও যদি এরকম একটা কাউন্টার থাকে আমি ওখানে বসেই আসলে আমার ব্রেকফাস্ট করে বাইরে চলে যেতে পারি, বা আমার কুইক হয়তো কোনো ফুড প্রিপারেশনের দরকার হলো বা হয়তো বসে একটু কফি খেলাম, ওখানেই খাইতে পারি আর কি। ইন্টেরিয়র ডিজাইন পার্সপেক্টিভ থেকে যদি কিছু বিষয় শেয়ার করতেন, যেমন ডাউনওয়াশটা আমরা আসলে ক্যাবিনেটের ভেতরে বদ্ধ করে রাখছি, সেটা ময়েশ্চারটা বের হয়ে আসার জন্য পাল্লায় কোনো ধরনের ভেন্টিলেশন রাখা যায় কিনা বা ছোট ভেন্টিলেটর। তারপর হচ্ছে লাইটিংয়ের ইস্যুটা, যেমন চুলাটা আমরা যেহেতু আসলে উইন্ডোর সামনে না রেখে একটু সরিয়ে নিলাম, সেক্ষেত্রে লাইট সোর্সটা কিভাবে সেখানে প্লেস করা যেতে পারে, এবং ক্যাবিনেট যখন ডিজাইন করা হচ্ছে সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা যেতে পারে। আমাদের একটু দেখেছে যে আমরা যখন বিল্ডিংয়ের কিচেন ডিজাইন করা হয় তখন যে উইন্ডোটা রাখা হয় খুব বেশি বড় উইন্ডো রাখা হয় না। আমার মনে হয় কিচেনে সবচেয়ে বেশি আলোর প্রয়োজন, কারণ এখানে কাজ করতে হচ্ছে। সো
যতটুকু পসিবল যে এটা ওপেনিংটাকে ওয়াইড রাখা আর কি, তাহলে ম্যাক্সিমাম আলোটা পাওয়া যাবে। এবং অফকোর্স ভেন্টিলেশন যদি আমার ন্যাচারাল ভেন্টিলেশন না থাকে, অবশ্যই আমার হচ্ছে মেকানিক্যালি ভেন্টিলেটেড হইতে হবে, কারণ কিচেন ড্রাই থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যদি কোনো কারণে ময়েশ্চার জমে থাকে বা ওয়েট থাকে, এখান থেকে আমার হচ্ছে কন্টামিনেশন হইতে পারে আর কি, তাই না? তো এই জন্য অবশ্যই কিচেন মাস্ট বি ড্রাই, মাস্ট বি ক্লিন অ্যান্ড মাস্ট বি ওয়েল মেনটেন। তো এই দুইটার জন্য অবশ্যই লাইট, ডিরেক্ট লাইট হলে ভালো একদিক থেকে, যে আমরা সাউথ থেকে যে লাইটটা পাই, সাউথ বা সাউথ ইস্ট থেকে, ওই লাইটে আমার কিন্তু এখানে যদি কোনো অর্গানিজম ডেভেলপ করে বা কোনো ব্যাকটেরিয়া ডেভেলপ করে সেটা মরে যায় আর কি। আর একটা হচ্ছে যে আমার ভেন্টিলেশন থাকলে যে আমার ওইটা এভাপোরেট হয়ে সেটা ড্রাই হয়ে যাবে আর কি। তখন কিচেনটা ইউজ করতেও ইজি, প্লাস হচ্ছে যে আমার অ্যাটলিস্ট সেফ। অনেকেই যে ক্যাবিনেট এবং কাউন্টার ডিজাইন করছেন, এর সঙ্গে ওয়েস্ট ডিসপোজালের ব্যবস্থাটাও ইন্টিগ্রেট করছেন, তো সেটা কিভাবে করা যেতে পারে এবং সেই স্মেলটা যাতে না ছড়ায় সেজন্য? কিচেনের ওয়েস্ট ডিসপোজালটা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, বিকজ আমরা বাইরে দেখেছি যে কিচেনের ওয়েস্টগুলোকে খুব সুন্দর করে ক্যাটাগরাইজ করে এটাকে ওইভাবে ডিসপোজ করা হয়, কিন্তু আমাদের এখানে ক্ষেত্রে দেখা যায় সব ওয়েস্টগুলো একসাথে করা হয়। তো এটার একটা প্রবলেম যে আমরা কিছু ওয়েস্ট আছে যেটা প্রত্যেকদিন ক্লিন করতেই হবে, যেমন অর্গানিক ওয়েস্ট, এটা প্রত্যেকদিন ক্লিন না করলেই কিন্তু এটা যে পচা শুরু হবে এবং সেখান থেকে কিন্তু অর্গানিজম ডেভেলপ করবে, এটা এই জন্য কিচেনের যে ওয়েস্টগুলোকে যদি ক্যাটাগরাইজ করতে পারি, অর্গানিক ওয়েস্ট থেকে ইনঅর্গানিক ওয়েস্টগুলোকে আলাদা করলাম এবং অর্গানিক ওয়েস্টকে ডেইলি আমি ডিসপোজ করতে পারি এবং ইনঅর্গানিকটাকে আমি দরকার হলে 1 দিন 2 দিন করে তারপরে করতে পারি, তাইলে আমার হচ্ছে যে ওয়েস্টের একটা সুন্দর ডিসপোজাল হয়। আর ডিসপোজাল এরিয়াটা আসলে কোথায় হবে, আমরা হচ্ছে ডিসপোজাল এরিয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এটা এমন জায়গায় হইতে, এটা আবার যদি আমার ইনবিল্ট হয়ে যায়, ক্যাবিনেটের ভেতরে হয়ে যায়, আমাদের এখানে অর্গানিক অনেক বেশি, তো এই ওয়েস্টগুলো যদি আমি কোনো বদ্ধ জায়গায় রাখি সেটা একটা প্রবলেম। এমন একটা জায়গায় রাখতে হবে যেটা আমি ক্লিন করাটাও ইজিয়ার, আবার এখান থেকে আমি ডিসপোজ করাটাও ইজিয়ার, এরকম একটা জায়গা, হয়তো খোলা জায়গা হতে পারে, বাট আমি যে কন্টেইনারটা ইউজ করবো সেটা কিন্তু আবার ওপেন না থাকাটা ভালো। যে আমরা তো ক্যাবিনেট তৈরি করছি পার্টিকেল বোর্ড ব্যবহার করে, তো কিচেনে যেহেতু ফ্লেম বা হিট জেনারেট হচ্ছে, সেক্ষেত্রে কোন ধরনের ম্যাটেরিয়াল কিচেনের জন্য সুইটেবল, এবং পাশাপাশি এই যে আগুনটা আমরা প্রতিদিন কিচেনে ব্যবহার করছি সেটা যাতে আমাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেক্ষেত্রে কি করণীয় হতে পারে? কিচেন তো ডেফিনেটলি একটা ডেঞ্জারাস পার্ট অফ দ্য হাউস, বিকজ অফ এখানে একমাত্র যেখানে ফায়ারের প্রেজেন্সটা থাকে আর কি। তো যদি আগুন ধরে যায়, আগুন থেকে মানে সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম কিচেন থেকে আগুন ধরে, কারণ আমরা যে গ্যাস ইউজ করে রান্নার জন্য দ্যাট ইজ হাইলি কম্বাস্টেবল। তো দেখা যায় কোনো কারণে ওটা যদি লিকেজ হয়ে যায় আর কিচেন যদি আমার এনক্লোজ থাকে, তখন দেখা যায় গ্যাসটা হঠাৎ করে বার্ন হয়ে হিউজ অ্যাক্সিডেন্ট হয়। তা আমি যেটা বলবো যে কিচেনের ভেন্টিলেশন ইজ ফর 24 আওয়ার্স। এটা কিন্তু যে আমি জানালাটা ক্লোজ করে দিলাম আর কিছু সময় যেন ওপেন করলাম সেটা না, এটা ভেন্টিলেশনটা যেন 24 আওয়ার্স থাকে। 2 নম্বর হচ্ছে যদি কোনোভাবে আগুন লেগে যায়, আগুন লাগার ক্ষেত্রে যেটা দেখা যায় এখানে আসলে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, একটা হলো যে বোর্ড, ড্রাই পার্টিকেলস যেগুলা, এই ধরনের বোর্ডগুলো একটা কম্বাস্টিবলস হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে যে অয়েল, তো অয়েলে যে আগুন লেগে যায়, যদি অয়েলে আগুন লাগে সেক্ষেত্রে কিন্তু পানি দিয়ে কাজ হবে না, দিয়ে মানে ড্রাই বোর্ডগুলা যেগুলা, ওগুলাতে হয়তো আমি পানি দিয়ে কাজ করতে পারি। তো এই জন্য আমাকে অ্যাডিশনালি কিচেনের জন্য একটু ডিফারেন্ট হাইড্রেন্ট থাকা উচিত, যেটা যদি আমার কোনো কারণে অয়েলে আগুন লাগে, এটা যে পানি দিয়ে কাজ না করে, তখন যেন ওই হাইড্রেন্টটা আমি ইউজ করতে পারি যাতে আগুনটা নেভানোর জন্য। এবং অবশ্যই আমি যেটা বলবো যে প্রত্যেকটা কিচেনে স্মোক ডিটেক্টর হয়তো কাজ করবে না, বাট অ্যাটলিস্ট হিট ডিটেক্টরটা যেন থাকে, যে আমি যদি হঠাৎ করে হিট রেইজ করে অথবা এটার হিট রেট অফ চেঞ্জটা যদি খুব র্যাপিড হয়, তখন যেন সে আইডেন্টিফাই করতে পারে যে এখানে আগুন লাগছে। এবং এই আগুনটা যদি হয় সেক্ষেত্রে এটাকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, তাহলে আমি মেজার হিসেবে অ্যাটলিস্ট এক্সটিংগুইশার থাকতে হবে, এই জিনিসটা মাস্ট।
আদারওয়াইজ ইট উইল বি ভেরি আনসেফ আর কি। এবং খুবই লাক্সারি প্রযুক্তি হিসেবে খুব সহজলভ্যভাবে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার বা ফোম ড্রাই পাউডার। হ্যাঁ, বিভিন্ন ধরনের খুব পোর্টেবল মোডে পাওয়া যাচ্ছে। আমি চাইলে যে প্লাস্টিকের ভেতরে এটা রাখতে পারি, একটু হিট হইলে সেটা এক্সপ্লোড করে সব জায়গায় মানে ছড়ায় যায় আর কি। তারপর মনে হয় এরকম হ্যান্ডি বা এরকম যদি সহজ এক্সটিংগুইশারগুলো থাকে কিচেনে অ্যাটলিস্ট একটা রাখা উচিত। কারণ আমি হয়তো দেখা গেল যে আমি নাই, হঠাৎ করে আগুন লেগে গেল কিচেনে, তখন যেন ওইটা কোনো কেউ যেন, তাহলে হবে কি যদি এরকম কিছু না থাকে পুরো বাসাটাই হয়তো আগুন ধরে যাবে। তো যদি আমি এরকম কিছু হাইড্রেন রাখি যেটা অটোমেটিক্যালি কাজ করে, আগুন লাগলে যেন সেটা প্রিভেন্ট করতে পারে, এরকম থাকলে আমার মনে হয় বাসা যে সেফার। অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নবীন ইয়াজ খান। কেমন আছেন? ভালো আছে। আপনার তো অনেক লম্বা সময় এক্সপিরিয়েন্স, নিয়ার অ্যাবাউট 18 বছরের মতো। এই এক্সপিরিয়েন্সটা জুড়ে কোন ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করা হয়েছে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেহেতু আমি আর্কিটেক্ট, আমার কাজ তো হচ্ছে আসলে সব কিছুই করা। রেসিডেন্স করেছি আমরা, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইন্টেরিয়র করেছি। তারপর আপনার ছোটো আউটলেট ছিল আমাদের, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ইন্ডিভিজুয়াল হাউস, গ্রুপ হাউস। আপনারা প্রচুর পরিমাণে ইন্টেরিয়র কাজও করে থাকেন, যেখানে তো পুরনো বিল্ডিং থাকে যেটাকে আবার নতুন করে নতুন রূপে সাজাতে হয়। সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা কোন এই ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, ইন্টেরিয়র কিন্তু সেটা মানুষ সেখানে থাকবে, হয় সে কাজ করবে বা সে বাস করবে, তাই না? তো সেখানে তার যে হেলথ সেফটি বলেন, তার যে মুড, তার মেন্টাল হেলথ, হ্যাঁ, তার প্রোডাক্টিভিটি ভেরি মাচ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এনভায়রনমেন্টের জন্য আর কি। তো সেই জায়গাগুলোতে আমরা চিন্তা করি যখন কাজ করি পুরোনো বিল্ডিংয়ে সেটা রিভাইভ করা, তার যে ইনহ্যাবিটেন্স থাকবে, তার যে যারা এখানে ইউজার থাকবে, তার যাতে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তার যাতে মুড, তার মেন্টাল হেলথ যাতে মানে অক্ষুণ্ণ থাকে, সেদিকটা আমরা মনোযোগ দিই সবচেয়ে বেশি। এই যে ইন্টেরিয়র বা এই অফিস সার্ফেসগুলো যখন আপনারা ডিজাইন করেন, তখন কালারের ক্ষেত্রে যদি কালার চুজ করার ব্যাপার আসে, তখন কোন ব্যাপারগুলো আপনারা আসলে মাথায় রাখেন? অ্যাজ অ্যান আর্কিটেক্ট কালার চুজ করি, প্রাইম কনসার্ন হচ্ছে কিন্তু ইউজার মেনটেন্যান্স ফ্রি। একটা কালারকে ইজিলি ব্রিদেবল, ইজিলি ওয়াশেবল বা মপেবল বলি আমি, হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই, লাইফ হ্যাজার্ড তৈরি করবে না, সেটা কিন্তু আমাদের প্রাইম কনসার্ন থাকে। এবং অবশ্যই অ্যাস্থেটিক অ্যাপিলিং। তাছাড়াও আমাকে ড্যাম্প প্রুফ করবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান সময় কিন্তু ড্যাম্পটা আমাদের কনটেক্সটে ধুলোবালি এবং ড্যাম্প কিন্তু হাইলি চ্যালেঞ্জিং ইস্যুস। হ্যাঁ, আমরা কিন্তু পানি ঠেকাতে পারি না, পানি ঢুকে যায়, ড্যাম্প চলে আসে। তো সেই ড্যাম্পটা কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে সঠিক রং কিন্তু আমাদেরকে সেই জায়গা আমাদের উদ্ধার করতে পারে। রঙের আগে কিন্তু একটা পর্যায়ে সিলার করতে হয়, যেটা আমরা সবাই জানি। সো এই সিলারের মধ্যে যদি ওয়াটারপ্রুফিং কোনো কোয়ালিটি আসে বা কোনো প্রপার্টিস আছে, সেটা নিশ্চয়ই আমাদের সার্ফেসকে লম্বা সময় যাওয়ার জন্য বা অ্যাকচুয়ালি ড্যাম্প প্রুফ করার জন্য হেল্প করবে। অবশ্যই আমাদের ডিজাইনে কিন্তু প্রথম থাকতে হবে যে পানিটাকে রোধ করা, প্রপার ড্রিপ কোর্স ডিজাইন করা, যাতে দেখবেন আপনি প্রত্যেকটা জয়েন্ট দেখবেন যে আমাদের পানি কোথায় ঢোকে। পেন্ট করার বিমের যে জয়েন্টটা, যেখানে আমার গিয়ে ওয়াল থাকে, সেখান থেকে পানি আসে, বা যেখানে আমার ফ্লোরটা জয়েন্ট হচ্ছে সেখান থেকে পানি আসে, কিংবা হতে পারে আমার যে জানলার সিলটা প্রপারলি সিল্ড হয়নি, সেখানে পানি আসে। তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা ডিজাইনার আমাকে কিন্তু প্রাথমিকভাবে এটাকে কিন্তু আমাকে সিল করতে হবে যাতে পানি না আসে। তারপর পানিটা আমার কিন্তু ড্যাম্প হয় একটা ওয়াল। কেন হয়? বিকজ ওই সারফেসটা যে মশাটা কন্টেইন ছিল তাকে কিন্তু আমি বেরোতে দিইনি, সে সুযোগটা সে পায়নি। যার ফলে রং করলাম খুব তাড়াহুড়ো করে, সে ইভেনচুয়ালি সে ড্যাম্পটা ছেড়ে দিল এবং ওয়ালটা ড্যাম্প হয়ে গেল। তো বিভিন্ন কারণে এটার মধ্যে থাকতে পারে সল্ট, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন পানি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে একটা সারফেস কিন্তু সব ধরনের ড্যাম্প একরকম হবে না। এটা কিন্তু সারফেস ভেদে, ম্যাটেরিয়াল ভেদে ড্যাম্পনেস ডিফারেন্ট হয়। তো সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কী ধরনের ড্যাম্পিং হচ্ছে, কেন হচ্ছে,
তো সেইটাকে বুঝে কিন্তু আমাদের ড্যাম্প প্রুফটা ওই কোডটাকে আমাদের অ্যাপ্লিকেট করতে হয়। রিসেন্টলি জানেন এশিয়ান পেইন্টস কালার নেক্সট অনেক দিন থেকেই করছেন এবং এবার 2024 হয়ে গেল, যার মাধ্যমে আমরা কিছু ট্রেন্ড জানতে পারছি, কিছু শর্ট লিস্টেড কিছু শেডও আমরা পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি ট্রেন্ড সেটিংয়ের ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? দেখেন ট্রেন্ড কিন্তু ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, যে রঙটা হয়তো ইউজ হতো 60 দশকে, হয়তো 80 দশকে সেই রঙটা হয়ে গেছে অবসলিট, কিন্তু কালের বিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে আবার সেই রঙটা ঘুরে আসছে। তো আমি এই ক্ষেত্রে কালার ইন্ডাস্ট্রি আমি থ্যাংক ইউ দিব, তারা প্রপার R&D করে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান ট্রেন্ড সেটিংয়ে যে কম্বিনেশনগুলি, যে শেডগুলি এখন মানে রেইন করছে কাছাকাছি, যেগুলি আমাদেরকে শুধুমাত্র অ্যাস্থেটিক অ্যাপিল না, যেটা আসলে ফাংশনালি এবং যেটা আসলে আমি বলবো যে যেটা আমাদের লাইফের জন্য ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে সেফটির জন্য এবং আমাদের যে মুড বুস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তারা একটা কাজ করছে এবং এই কম্বিনেশনটা আমাদের কিন্তু বর্তমান ট্রেন্ড সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ। আজকে এই ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম কালারকে যদি আমরা আসলে কম্বিনেশন করে জানতে চাই এবং কোন ট্রেন্ডগুলো চলছে সেটা যদি আরেকটু বেটার বুঝতে চাই, এশিয়ান পেইন্টসের কালার নেক্সট আমাদেরকে হেল্প করতে পারে। এর বাহিরেও বিল্ডিংটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য রঙের একটা অন্যতম ভূমিকা, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্পকে প্রোটেক্ট করতে হবে বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.